ডক্টর ইউনূস যতই কান্নাকাটি করে বলুক, এখানে আপনি কত টাকা ব্যয়, সেটা আপনি ব্যয় করছেন। বিদেশি শক্তির চাপ বা বিদেশি শক্তির সহায়তা করতে পারে এই ধরনের আশঙ্কা উনি কেন প্রকাশ করেছেন, বা এরকম কোনো বার্তা কি সরকারের কাছে আছে, বা তাদের বিষয়টা নিয়ে পরিষ্কারও করছেন না কেন? থাকতে পারে, আমি ঠিক জানি না, আমি তো সরকারে কেউ না, উনি সরকারের শীর্ষ ব্যক্তি, উনি হয়তো জানেন, হয়তো ওনার কাছে বিদেশি শক্তির চাপ আসতেছে, এরকম হতে পারে। তবে উনি ইন্ডিয়ার কথাটা উল্লেখ করছেন, যে ইন্ডিয়ার সঙ্গে ওনার মানে ইন্ডিয়া মিডিয়া নিয়ে কথা বলেছেন, তারা ফেক নিউজ করে এগুলো বলেছেন। ইন্ডিয়া ওনাকে তালেবান নেতা বানিয়েছে, বাক্যালাপ যেটা করা হয়েছে সেটা উনি বলছেন, বলে নিয়ে উনি এটা বলছেন। এখন এটা কি ইঙ্গিত করে, মোদির যে কথা উনি বলেছেন, মোদির কথার মধ্যে কি এমন কিছু আছে, কোন শব্দ আছে যে মনে হয় যে তারা আমাদেরকে চাপ দিচ্ছে? আমি তো ওনার কথা তো বুঝি নাই, থাকলে তো উনিও বলতেন সেটা নিশ্চয়ই, যখন বলতে পারছেন এটা বলতেন, কিন্তু সেটা তো উনিও বলেন নাই। এখন বিদেশি শক্তি বলতে আর কে চাপ দিতে পারে আমাদের? নেপাল একটি কথা বলেনি, কিছু নেপাল চাপ দিবে নাকি মালদ্বীপ চাপ দিবে আমি জানি না, ভুটানও দিতে পারে, আই এম নট শিওর। আশেপাশে দেশ আর কে আছে? আমেরিকা তো ওনার সঙ্গে আছে, আমেরিকা তো ওনার খুবই ক্লোজ, তাই না? আমেরিকার প্রেসিডেন্ট উনি গেলে পরে জড়াই ধরে, অনেক ক্লোজ তো আমেরিকার তো আর না নিশ্চয়ই। তাহলে আর কে চাপ দিবে? আমি 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 হিসাব করার চেষ্টা করতেছি। মিয়ানমার মনে হয় না, মিয়ানমার কি চাপ দিবে? চীন আছে, রাশিয়া আছে, ওনার সঙ্গে হাইবিক সম্পর্ক, উনি তো কয়দিন আগে চীন থেকে ঘুরে আসলেন। এই যে কে চাপ দেবে আমি বুঝতে পারছি না। তো এইগুলি হলো কি জানেন, মানে আমরা যখন আগে স্কুলে পড়তাম, পড়াশোনা করতাম, যখন রেজাল্ট খারাপ হইতো, বাবা বলতে রেজাল্ট খারাপ হলো কেন, তখন অজুহাত দিতাম, স্যার কোথেকে কি প্রশ্ন করে, অমুক করে তমুক করে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে, এগুলি আমাদের হয় নাই, উনি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে বলতাম। বা মাঝে মাঝে হাফা কিছু বলতো না, পরে এক সময় বলতো যে সিলেবাসে প্রশ্ন করলে তো সবার জন্য সিলেবাসের বাইরে, তাহলে ও কেমনি কেন 90 পায়, তুই 30 পাস কেন? হয়তো ওনাকে ভালো অবস্থা দেখে সবসময় বলতো না, মাঝে মাঝে 2 একদিন বলতেন, ওনার হলে একই অবস্থা। অজুহাত তো আমরা তৈরি করতে পারি। আপনি কাকে শোনাচ্ছেন? আমাকে সবচেয়ে বড় কথা, আপনি কাকে শোনাচ্ছেন? বিদেশি চাপ আছে ওনাদের উপর, কি কারণে চাপ আছে? আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে চাপ আছে। ওকে, আপনি কি এই চাপটাকে অনার করেন? আপনি কি এই চাপে ভয় পান? যদি ভয় পান তাহলে ফিরে নিয়ে আসেন। আর যদি ভয় না পান তাহলে বলেন কেন যেটা আপনি প্রমাণ করতে পারবেন না? আপনি কি প্রমাণ করতে পারবেন? প্রমাণ করেন। সরকার প্রমাণ করুক না, সরকার যে জনগণকে একটা জুজুর ভয় দেখাচ্ছে, প্রমাণ করুক। যদি প্রমাণ না করে তাহলে কি হবে? পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিক ভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে, যে এই বুঝে আবার হাসিনা আসলো, বিদেশি চাপে পড়ে গভর্নমেন্ট নিয়ে আসলো। গভর্নমেন্ট বলুক বিদেশি চাপ আছে, আমি এই প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে সেই চাপকে নিউট্রালাইজ করে দিছি, বলুক না। তো এইগুলো হলো কি, মানে এমন এমন কথা বলা যেটা প্রমাণও করতে হয় না, কেউ প্রমাণও চায় না। কিন্তু এটা যদি কোনো আপনার সঙ্গে একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন যে ওনার যে আন্তর্জাতিক যে ভাবমূর্তি, যেটি সেই ইমেজ রক্ষা করার জন্যই উনি এটি বলছেন, বা যেটি আজকে দেখলাম যে সার্জিস আলম আওয়ামী লীগ সম্পর্কে অনেক কথা বলছি। এখন না আমি এনসিপি নেতাদের কথাবার্তা খুব একটা গুরুত্ব দিই না, আমি আর দেই না। বহুত বই দেওয়া হয়ে গেছে, আপনারাও বহুত দিতেন। কিছু হইলে পরে একটা মানে মনে করেন একটা প্যানেল হলো, 3 জনের প্যানেল, 2 জনের প্যানেল, অবধারিত ভাবে একটা এনসিপি পোলাপানকে নিয়ে আসতেন। তো ওইটা দেখে এদের দেখে আপনারা একটু কমাইছেন, তো আপনাদের কারণে আমিও একটু গুরুত্ব ওদের কম দিচ্ছি আর কি। ওরা বলতেছে বলুক, সমস্যা কি? সার্জিস আলম আজকে বলতেছে যে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না, ভালো কথা, বয়স কম, আমরাও দেখবো অনেকদিন বাঁচবে, উনিও দেখবে যে আসতে পারে কি পারে না, উনার ভালোভাবে দেখবে তারা। তবে এগুলি এইভাবে বলা ঠিক না। আর ওনারা আন্তর্জাতিক ভাবমূর্তি কথা বলতে যাচ্ছেন, এটা বলার মাধ্যমে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত হবে। উনি তো আন্তর্জাতিক বিশ্বকে জড়াই নিচ্ছেন। উনি যখন কোন দলের নাম না বলেন, কোন দেশের নাম না বলেন, কোন দেশটাকে আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে, তখন তো সব দেশের দিকে কিন্তু ওনার ইঙ্গিত হচ্ছে। সবাই মনে করতে আমাকে বলছে, এদিকে ওনার আন্তর্জাতিক ইমেজ বাড়বে না। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ না, আমি এখন যেটা বুঝি আর কি, ওনার কিছু আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কিছু বন্ধু বান্ধব আছে, এবং ওনার তো বয়স হয়েছে, বয়স জনিত কারণে সবাই অবসরপ্রাপ্ত। আমরা যে মাঝখানে শুনলাম না ওনার সঙ্গে কে কে বিশ্ব নেতারা, আমি খুব মন দিয়ে পড়ছি রে ভাই, একটা বিশ্ব নেতা বর্তমানে নেতা না, সবাই অবসরপ্রাপ্ত সাবেক নেতা। সাবেক নেতা তো আমাদের শেখ হাসিনাও,
আর শেখ হাসিনা যে যখন বসতো তাহলে বলতে পারতেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আসছে। ভাই সাবেকের বেল নাই, সাবেকের বেল নাই, আপনি বর্তমান নিয়ে আলাপ করেন, ওখানে একজন বর্তমান নেতাও নাই। তো সাবেক কিছু বয়স্ক লোক ওনারা ওনার বন্ধু বান্ধব ওনার কাছে গেছে, আলাপ সালাপ করছে, তাদের নিয়ে ছবি তুলছে। আমার জানার খুব ইচ্ছা, আমার মানে উনি তো আসবেন আগামীকাল কেউ আসবেন, আমার জানার খুব ইচ্ছা, আমি সরকারের কাছে আমি আবেদন জানাবো, হাতে পায়ে ধরে কই ভাই প্রিয় সরকার আপনি একটা কাজ করেন, খালি কাজটা হলো গিয়া যে আপনারা এই সফরে কি অর্জন কত করেছেন, টাকা ব্যয় করছেন এই হিসাবটা একটু দেন, এবং সঙ্গে ব্রেকআপটা দেন, কোন খাতে কত টাকা ব্যয় করছেন, কাকে কত টাকা পার ডিএম দিচ্ছেন, আপনি 2 কন্যা কত করে পাইছে প্রতিদিন, এটা একটু জানা আমার খুব আগ্রহ আছে। কারণ টাকাটা তো আমি দিচ্ছি না, জনগণ হিসেবে তো আমার এখানে 1 পয়সা 2 পয়সা আধা পয়সা কিছু না কিছু তো আছে, তো আমি এটা একটু জানতে চাই। আর এই যে আপনার এই যে প্রাক্তন কতগুলি বয়স্ক লোকের পুনর্মিলনী না বয়স্ক, এইখানে আপনি কত টাকা ব্যয়, যেটা আপনি ব্যয় করছেন সেই হিসাবটা আমাদের একটু দেন। আপনার বন্ধু বান্ধবের চা খাওয়াইতে যে আপনি কত টাকা খরচ করছেন ভাই, জনগণের কষ্টের টাকা। পসিবল। আপনি যখন জাতিসংঘ সফরের কথা বললেন, জাতিসংঘ অধিবেশনের কথা বললেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি জানেন যে বেশ কয়েকজন রাজনীতিককেও সাথে নিয়ে গিয়েছিলেন, এখানে কি আসলে রাজনীতির কোনো বিষয় ছিল কিনা, রাজনীতির কোনো বার্তা ছিল কিনা, বা সে কি চাচ্ছিল যে রাজনীতিতে এটা সেই অবস্থানটা প্রভাবটা প্রতিষ্ঠিত করার জন্য? শুনেন, এটা হলো কি উনি একটা চান্স নিয়েছে, চালাক মানুষ তো, চালাক বলবো ওনাকে ধুরন্ধর বলবো বুঝতে পারছি না, তো চতুর ধুরন্ধর হইতে পারে কিছু একটা। তো উনি এই চান্সটা নিয়েছেন, আসলে চান্সটা নিয়ে এদেরকে বলছেন ইলেকশন চলে গেছে। আমি মির্জা ফখরুলের যাওয়াটাকে খুবই অপছন্দ করছি পার্সোনালি, আমি ওনাকে আসলে অসম্ভব একসময় পছন্দই করতাম, বাট পছন্দের মানুষ যখন এরকম ভুল ভাল করে তখন মনে হয় যে বয়স ওনারও হয়েছে, বয়স ওনার একটু চিন্তা ভাবনা করা উচিত যে কি করতে হবে কি করতে হবে না, ওনাকে বুঝতে হবে কোথায়। উনি যেদিন ওনারা গেলেন সেই দিনই দেখলাম যে প্রেস সচিব বললো যারা সরকারের অংশীদার মনে করে তারা তাদেরকে নিয়ে যাচ্ছে, তার মানে ডক্টর ইউনূসের সমস্ত কর্মকাণ্ডের জন্য মির্জা ফখরুল এবং তার দল হলো অংশীদার। আবার ওইখানে যায়নি এত ভদ্রলোক আরো আওলাই ফেলেছে যে ডক্টর ইউনূসের মধ্যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পায়। তো প্রতিচ্ছবি দেখতে পায় একটা, আজকে বিএনপির এক লিডারের সঙ্গে আলাপ হচ্ছিল, উনি খুব চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যাটা আমার খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। উনি বলছেন যে জিয়াউর রহমান সাহেব স্বপ্ন দেখাতেন, উনিও সুন্দর স্বপ্ন দেখাতে পারেন, হয়তো এই জায়গায় উনি মিল খুঁজে পাইছেন, কিন্তু জিয়াউর রহমান সেই স্বপ্ন দেখে এটা বাস্তবায়ন করতে পারতেন, উনি বাস্তবায়ন করতে পারেন না, হয়তো এই কারণে উনি ওইটুক জায়গায় মিল পাইছেন, হয়তো এই জন্য বলছেন প্রতিচ্ছবি দেখতে পান, তাহলে তো এটা আধা প্রতিচ্ছবি হবে। তেমনটাই বলেছেন, যে ভীষণের কথা বলেছেন, যে জিয়াউর রহমানের যে ভীষণ তার সঙ্গে উনি তো বললাম যে উনিও স্বপ্ন দেখাতেন, ইনিও স্বপ্ন দেখাতেন, কিন্তু উনার স্বপ্নগুলি উনি বাস্তবায়ন করতে পারতেন, উনি পারবেন কিনা যাই না, এখনো সময় নাই, যদি মানে নির্বাচনের পরে কিছুদিন ক্ষমতায় থাকেন তাহলে হয়তো সময় থাকতে পারে, বলা যায় না, বলতে পারি না। কিন্তু মির্জা ফখরুল সাহেব ওনার এতদিনের রাজনৈতিক জীবনের এটা হলো একটা রাজনৈতিক ব্লান্ডার মনে করি। তো এগুলি উনি ব্লান্ডারগুলি করাইতে পারছেন, উনি তো করাইতে পারছেন। এই সফরে মির্জা ফখরুল সাহেবের যাওয়া হলো সারা দেশে বিএনপির ইমেজের জন্য একটা ক্ষতির কারণ হয়েছেন। সামনে দেখেন, সামনে আমি বলি, সামনে ইলেকশনকে সামনে রেখে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু হাঁটছে, প্রতিদিন কিন্তু তাদের পয়েন্ট বাড়ছে, পয়েন্ট কমছে, পয়েন্ট বাড়ছে, পয়েন্ট কমছে। বিএনপির জন্য এটা পয়েন্ট কমেছে। আবার জামাত কদিন খুব এগিয়ে গেছিল, জামাত আবার শরিয়া আইন নিয়ে প্রসঙ্গে আলোচনা করতে দেয়া, আবার মেয়েদের সামনে মেয়েরা নাচতে পারবে এই কথা বলতে দেয়া, কিছু পয়েন্ট খোয়াইছে, কোন দিকে যাচ্ছে। ওনাকে আমার অনুরোধ, ভাই এখানে মেয়েদের সামনে মেয়েরা নাচবে এটা বলেন না, এতে কিন্তু যারা নাচবে তাদেরকে একটু মানে অবমূল্যায়ন করা হয়। বরং আপনি এখানে আরেকটা ক্যাটাগরি যোগ করতে পারতেন, যে নারী ও শিশুদের সামনে নাচতে পারবে, দিকে চলে এসেছে ঐক্যমত্য কমিশনের আলোচনার, সেদিকে যদি আমরা একটু দৃষ্টি দেই, যে এখনো বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য হয়নি, এটি কি আপনি কি রাজনীতিতে এক ধরনের অচলায়তন নিয়ে আসার কোনো শঙ্কা আছে কিনা? বা বলা হচ্ছে যে নির্বাচনে তেমন প্রভাব বিস্তার করবে না, কিন্তু এটির ফয়সালা না হলে নির্বাচন কমিশনের সংলাপের ভবিষ্যৎ কি হবে? আমি বলি আপনাকে, ঐক্যমত্য কমিশনটা কি জানেন, এটার অন্তিম পরিণতি কি হবে? আপনি একটা জিনিস যদি অন্তিম পরিণতি চিন্তা না করে কাজ শুরু করে দেন না, তাহলে যা হবার এটা তাই হয়েছে, এটা তাই হয়েছে, জাস্ট তাই হয়েছে। কারণ এটা আপনি একটা ঐক্যমত্য করলেন, করার পর কি হবে? বাস্তবায়ন করতে হবে। কে বাস্তবায়ন করবে? আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বলেন?
বাস্তবায়ন করতে গেলে আপনি ঝামেলা পড়ে যাবেন। কারণ এই সরকার তো একটা সাংবিধানিক সরকার। দেখেন আজকে একটা চিঠি সবাই ফেসবুকে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে, রাষ্ট্রপতি একটা চিঠি লিখেছে পররাষ্ট্র উপদেষ্টাকে, যে ওনার ছবিগুলিতে নামায় ফেলা হয়েছে, এতে উনি খুব ব্যথিত হয়েছেন এবং উনি মনে করেন যে একটা মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। চিঠির ভাষা টাষা কি বাদ দেন, সব বাদ দেন। রাষ্ট্রপতি কে ভাই? এটা কি চেয়ার? এটা কি চেয়ার? আপনি চেয়ারটাকে অপমান করছেন করে আনন্দ উপভোগ করেছেন। এই যে বিকৃত আনন্দ, এই আনন্দের মাধ্যমে কি আপনি সারা দুনিয়ার কাছে জাতি হিসেবে কে আমাদেরকে সম্মানিত করছেন? আপনি যদি মনে করেন যে ওই লোকটা যোগ্য না, নামাই দেন তাকে, পারলে পারে হেড অফ থাকলে নামাই দেন। দেখছিলাম তো ওই দৌড়াদৌড়ি করছিল যে বিএনপি করছে না এটা করা যাবে না, সব চিমাই গেছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, যে বিএনপি বলতে করা যাবে না, সব চিমাই যেত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পেছনে বিএনপির একটা সম্মতি ছিল, তোমরা করো আমি কিছু কমো না, হয়ে গেছে। করবো না তো, ওরা করতো। কিন্তু আপনি তাকে সরাবেন না, রাখবেন, কিন্তু মানবেন না। এর চেয়ে বড় হিপোক্রিসি আর কিছু আছে? ওই লোক আপনাকে নিয়োগ দিচ্ছে রে ভাই, নিয়োগ দিচ্ছে। কিন্তু এটা কিন্তু প্রাইম মিনিস্টার কি হয়, প্রাইম মিনিস্টার কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয় না, প্রাইম মিনিস্টারকে জনগণ নির্বাচিত করে, ঠিক আছে? আর উপদেষ্টা যারা, এদের প্রত্যেককে এই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। ডক্টর ইউনূস যতই কান্নাকাটি করে বলুক, যে অবশ্যই একটা ভালো শব্দ ইউজ করছে, যে আমার প্রাথমিক নিয়োগকর্তা ছাত্র, প্রাথমিক শব্দটা ইউজ করছে, কিন্তু ওনার মূলত নিয়োগ করতে হলো রাষ্ট্রপতি। আপনি পাইলে পুরোটা ভিডিও দেখেন, ওই যখন ওই শপথ অনুষ্ঠান হয় না, তখন ওই যে সচিব যে ওই যে ইয়ে পড়ছে, যে কি বলে, রাষ্ট্রপতি আপনাদেরকে সদয় হয়ে নিয়োগদানের সিদ্ধান্ত নিয়েছেন, আপনি নিয়োগ করতে আপনি বেঁচে করে আরাম পান। এটা এক ধরনের স্যাডিজম, বুঝলেন? স্যাডিস্ট মানসিকতা অনেকটা হয়। এর মাধ্যমে জাতি হিসাবে উন্নত হন না। তো এখন কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, একটা জগা খিচুড়ি অবস্থা। আপনারা একটা করতেছেন, মানে কি বলে, একটা সনদ করতেছেন, জুলাই সনদ। বাস্তবায়ন কি করবো? বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে এখন। বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে সাংবিধানিক আদেশ, আপনি তো যদি আগে আপনি যদি সংবিধানকে স্থগিত করতেন, শুরুতে কোনো আপত্তি ছিল না, সংবিধানকে বাতিল করতেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারতেন, তত আপনি করেন নাই। আপনি বলছেন এই সরকার বলতেছে যে আমি সাংবিধানিক ভাবে নির্বাচিত একটা সরকার, সেই সরকার নিজেকে ডিক্লেয়ার করছে আমি সাংবিধানিক সরকার। জি, তাহলে আপনি কিভাবে সংবিধান লঙ্ঘন করবেন? আজ আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, মাসুদ মাল্লা ভাইয়ের শেষ কথা যেটি, যে কিভাবে বাস্তবায়ন হবে, প্রথমত আলোচনা চলছে, যে অভিজ্ঞ বিশেষজ্ঞ মতামত এসেছে, সেটি কি আসলে আমাদের সংবিধান সম্মত কিনা? ধন্যবাদ। আমি যেটা মনে করি, এই সরকারের চ্যালেঞ্জের জায়গাটা, ভুলের জায়গাটা, কি করা উচিত এবং সরকার কতটুকু করতে পারবে, এই বিবেচনাটা, তার সক্ষমতা সে নিজেই অ্যাসেস করেনি। তারুণ্যের উন্মাদনা, তাদের অভিপ্রায়কে গুরুত্ব দিতে গিয়ে সরকারের পক্ষে সম্ভব না এই ধরনের কতগুলো কাজের ভেতরে সরকার জড়িয়েছে। এই কাজটি করতে গিয়ে জুলাইয়ের যে মেইন স্পিরিট, সেখান থেকে সরে গেছে, এটাকে বিতর্কিত করেছে। এবং আপনি সিদ্ধান্তহীনতা, আজ থেকে 1 বছর 1.5 বছর 1 বছর আগে সংগঠন হিসাবে সংগঠনের বিচারের যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল, সরকার সিদ্ধান্ত নিয়ে গিয়ে সেই সিদ্ধান্ত নিতে পারেনি। এখন এসে বলছে আমরা আওয়ামী লীগের আবার বিচার করব। অর্থাৎ সরকারটা পরিচালিত হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে, মানুষ কি বলছে, রাস্তায় কি বলছে, ছাত্র নেতারা কি বলছে, এনসিপি কি বলছে, তার উপরে ভিত্তি করে। এই জায়গাগুলোকে বেস করে একটা রাষ্ট্র চলে না, একটা সরকার চলতে পারে না। শহরের কিছু তরুণের কথা শুনে আপনি অনবরত সিদ্ধান্ত নেবেন, এবং এই কাজটি করতে গিয়ে ক্রমশই যতই বলেন না কেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আওয়ামী লীগের পুনর্জন্ম ঘটছে এই সরকারের হাত ধরে। পৃথিবীর কোনো এক জায়গায় এতটা লাশের বোঝা কাঁধে নেওয়ার পর এত স্বল্প সময়ের মধ্যে তাদেরকে মানুষ আগে ভালো ছিলাম এই কথাটা আসার কথা না। কেন কম্পেয়ার করছে কার সাথে? এই সরকারের সাথে, এবং কম্পেয়ার করে ওই সিদ্ধান্তে উপনীত হচ্ছে। সুতরাং এই যে মানুষের যে পরিবর্তন যতটুকুই হোক না কেন, এই পরিবর্তনের জন্য এই সরকারের ভুল নীতি, এই সরকারের লোভ, এই বিষয়গুলো দায়ী। নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়,
আপনি দেখেছেন যে সার্জিস আলম বলছে প্রতীক না দিলে নির্বাচন হবে না, কিন্তু সরকার সেটি ধরছে না। সরকার মনে করছে বাইরে থেকে কেউ এসে নির্বাচন বাধাগ্রস্ত করবে। কেন ধরছে না? কারণ হচ্ছে স্নেহের ছোট ভাইরা আবার স্নেহের সন্তানগুলো, তাদের কোনো অপরাধ যদি তার বিবেচনায় না আসে, এটা এক ধরনের বিরাট প্রতারণা। আপনি প্রকৃত অপরাধীদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, সরকারের এটি করা উচিত হচ্ছে না। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনিয়র আলোচনা শেষ করব। জুলাই সনদের ভবিষ্যৎ কি? জুলাই সনদ রেখেই কি বাংলাদেশ নির্বাচনমুখী হবে? দেখেন, জুলাই সনদ আমি যেটাই বলি না কেন, আমি সম্মান করে বলছি, এই অভ্যুত্থানকে আমি সম্মান জানাই, সম্মান জানিয়ে বলছি আমি যে যেটা আইনে নাই, যে এটা আপনার নির্বাচিত সরকার এসে সনদ বলেন যেটাই বলেন সংশোধনী এনে আপনাকে ঢুকাতে হবে। আর আপনি যদি এখন যদি বলেন যে একদম গণভোটের মাধ্যমে আপনি এটা করবেন, এটা আপনি করতে পারেন না এই মুহূর্তে। আর এটা ছাড়া যদি আপনি সবগুলো রাজনৈতিক দলের কথাই আপনি করেন, তাহলে কিন্তু নির্বাচিত সরকার এসে যে কোনো সময় বাতিল করতে পারবে। সংশোধনী হওয়ার পরেও যদি একটা সরকার মনে করে যে আমি বাতিল করব, আরেকটা সংশোধনী এনে কিন্তু বাতিল করতে পারে। আপনি যদি সংবিধানের মধ্যে ঢুকান তাও লাভ নাই। 17-18টা সংশোধনী হয়েছে, এর মধ্যে বাতিল হয় নাই আপনার। সেই জন্য আমি বলছি, মানুষের ভালোবাসার শ্রদ্ধাটা হলো হৃদয়ে। আমি মনে করি এই ঐক্যমত্য কমিশনের এখন উচিত এই সরকারকে নির্বাচনের সমর্থন দিয়ে ঐক্যমত্য কমিশনকে গুড বাই জানানো। এটার বিকল্প এখন আর নাই, কারণ ইলেকশনের ঘোষণা হয়ে গেছে, ডেট তারিখ ঠিক হয়ে গেছে, অনেকটা মাসের ঠিক হয়ে গেছে। এখন সবাই নির্বাচনমুখী হয়ে যাচ্ছে। এখন আপনার এখনো যদি সংস্কারের মধ্যে এই জিনিসগুলো কোনটা থাকবে কোনটা থাকবে না, কখন পিআর দিতে হবে, কখন আপনার কি বলে জুলাই সনদ করতে হবে, এবং একজন জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না, একজন পিআর ছাড়া নির্বাচনে যাবে না, এগুলা আসলে এখন এই জনগণের মধ্যে এগুলা চলে না, চলছে না। এখন জনগণের মধ্যে যেটা চলছে সেটা নীরব দুর্ভিক্ষ চলছে। সেই নীরব দুর্ভিক্ষে মানুষের যখন বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে, তখন যদি এই জিনিসগুলো, মানুষ কিন্তু আশা করছে ইলেকশনটা হোক, ইলেকশনটা হলে নির্বাচিত সরকার আসবে, নইলে আপনার এত বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের প্রবাসী ভাইয়েরা পাঠাইছে, তারপরে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু একটু উন্নত হয় নাই আপনার সেই জায়গা। এবং আপনি যে কথাটা বলেন যে আমরা আওয়ামী লীগকে বলছি আদানির সঙ্গে কেন চুক্তি করেছে, আমরা কিন্তু আদানির চুক্তি কিন্তু ভঙ্গ করতে পারি নাই, বরং চুক্তির আরো এক্সটেনশনের জন্য আরো বেশি বাড়ায় নেওয়ার জন্য চেষ্টা করছি। পুরো পাওনাই দিয়ে দিয়েছি, আমরা পাওনাগুলো দিয়ে দিয়েছি। তো এই জায়গায় আমরা বলতে চাই, আমরা মুখে যত বড় বড় কথা বলি যে আমার সন্তান খায়া থাকলে ইলিশ পাবে নইলে পাবে না, আমরা কিন্তু তাদের দিয়ে আমার সন্তান কিন্তু এখনো পাঙ্গাস মাছকে ইলিশ মাছ বলে, জাতীয় মাছ বলে। সো এই জায়গাটায় আপনার আমার সবাইকে বুঝতে হবে সরকারের জনপ্রিয়তা কত